আমি ব্যক্তিগতভাবে আমার যা উপলব্ধি আছে সেটা আমি বলতে পারি, এই নির্বাচনে একটা জিনিস দেখা গেছে যে মাস লিডার যাকে বলে, এই মাস লিডার হিসেবে একজনই সামনে এগিয়ে এসছেন, সেটা হচ্ছে শুভেন্দু অধিকারী। কিন্তু শুভেন্দু অধিকারীর এই নির্বাচনে যা সাফল্য হয়েছে, সাফল্যের অনেকটাই শুভেন্দু অধিকারীর প্রাপ্য। কারণ মাস লিডার হিসেবে উনি যেরকমভাবে ঘুরে বেড়িয়েছেন, উনি তো নিজে কোনো কেন্দ্রে দাঁড়াননি, উনি যেরকমভাবে ঘুরে বেড়িয়েছেন, যেরকমভাবে দলের সেবা করেছেন, দলের বক্তব্যটা মানুষের কাছে বলবার চেষ্টা করেছেন, সেটা নিঃসন্দেহে প্রশংসার যোগ্য। স্যার, তাহলে আপনার বক্তব্য অনুযায়ী শুভেন্দু অধিকারীর দলে আসাতে দল উপকারী পেয়েছে? অবশ্যই পেয়েছি, অবশ্যই পেয়েছি। শুভেন্দু অধিকারী এবার যেরকম মানে পুরো রাজ্যটা চষে রাজ্যের বিজেপির জন্য প্রচার করেছিলেন, সেরকম আর কে করেছে? অভিমান কখনো পোড় খাওয়া রাজনৈতিক নেতারা করে না। শুভেন্দু অধিকারীর মতো নেতা কখনো কারোর ওপরে অভিমান করবেন, এরকম একটা আজগুবি মন্তব্য মানতে আমি রাজি। মুখ্যমন্ত্রী চিন্তিত কিনা সেটা মুখ্যমন্ত্রী বলবেন, আমি কি করে জানবো? তবে একটা কথা আমি বলবো, যে কোনো একটা স্থিতাবস্থার বিরুদ্ধে, একটা স্থিতাবস্থা বা এস্টাবলিশড অর্ডার যাকে বলে, তার বিরুদ্ধে বিদ্রোহ কিন্তু সবসময় শহরই কেন্দ্র থেকে আসে। এটাই ভারতের পরম্পরা এবং চিরকালই এটা দেখেছি আমরা পশ্চিমবঙ্গেও। পশ্চিমবঙ্গে যখন কংগ্রেসের একেবারে রমরমা ছিল, তখনও কংগ্রেসের বিরুদ্ধে প্রতিবাদ প্রথমে এসেছিল কলকাতা এবং অন্যান্য পুরসভা অঞ্চল থেকেই। তারপরে যখন কংগ্রেস অতীত হয়ে গেল এবং বামফ্রন্ট খুব শক্তিশালী হয়ে গেল, তখনও বামফ্রন্টের বিরুদ্ধে কিন্তু লড়াইটা প্রথমে দিয়েছিল কলকাতার মানুষই, যেটা নির্বাচনী প্রক্রিয়া থেকে দেখা গেছে। তারপরে আবার উল্টোটা হয়েছিল, কিন্তু এই প্রক্রিয়াটা চলতে থাকবে। কিন্তু আজকে যে পুরসভাগুলোর রায়, পুরসভার অঞ্চলের মানুষের রায় তৃণমূলের বিপক্ষে গেছে, এটাতে আমি আশ্চর্যের কিছু দেখছি না। কারণ যেরকমভাবে দুর্নীতি এবং অন্যান্য নানা রকম কুশাসনের ইঙ্গিত বা যে প্রমাণ, নজির যেটা তৃণমূল সরকার দিয়েছে, সেটার বিরুদ্ধে প্রতিবাদ স্বাভাবিকভাবেই এই পুরসভা অঞ্চলগুলো থেকে ধ্বনিত হবে। এটাকে মোকাবিলা করবার জন্য তৃণমূল এদের যথাযথ ব্যবস্থা সব নিচ্ছে। প্রথম কথা হচ্ছে মুসলিম ভোট ব্যাংক, যে তৃণমূল যাই করুক না কেন, হাতে মানুষ কাটুক না কেন, তাই মুসলিম ভোট ব্যাংক অটুট থাকবে, সেটা তৃণমূল জানে এবং সেইটা তৃণমূলের সবচেয়ে বড় ভরসা। এরপরে আছে অন্যান্য ব্যাপার যেগুলো তৃণমূল খুব ভরসা করে, যেরকমভাবে আমরা দেখেছি কিছু কিছু অঞ্চলে ভোট লুট হচ্ছে। ডায়মন্ড হারবারের কিছু ভিডিও আমাদের কাছে এসছে, মানে সাধারণের সমক্ষে এসছে, এবং সেটা একটি ইউটিউব চ্যানেলের মাধ্যমে খুব প্রচার হয়েছে। অতএব এটাকে একটা ভবিষ্যতের ইঙ্গিত বলে ধরে নেওয়া যেতে পারে। স্যার, কলকাতা পুরসভার 144টি ওয়ার্ড, তার মধ্যে আমরা দেখতে পেয়েছি যে 47টি আসনে আপাতত তৃণমূল পিছিয়ে রয়েছে। অথচ দেখা গেছিল যে 2021 সালে ডিসেম্বর মাসে যখন পুর নির্বাচন হয়েছিল, সেখানে কিন্তু 132টি ওয়ার্ডে তৃণমূল জিতে নিয়েছিল। তাহলে এখন হঠাৎ করে কেন তাহলে কলকাতার ভোটাররা কি তাহলে মুখ ফেরাচ্ছে তৃণমূলের থেকে? না, অন্যতম কারণ হচ্ছে 2021 সালে যে নির্বাচন পরিচালনা হয়েছিল, সেটা বিজেপির তরফে সম্পূর্ণ ভুল হয়েছিল, সম্পূর্ণভাবে বিপথগামী হয়েছিল। এবং সে সময়ে বিজেপির, আমার বলতে আপত্তি নেই, সে সময় বিজেপির দায়িত্বে যারা ছিলেন তারা বিজেপির স্বার্থ দেখেননি, তারা নিজেদের ব্যক্তিগত স্বার্থ দেখেছেন। সেই পরিস্থিতিটা এখন আর নেই। এখন বিজেপির কর্মী, বিজেপির কার্যকর্তারা, তারা সবসময় যে যথাযথ কাজ করতে পেরেছেন তা ঠিক নয়, কিন্তু তারা বিজেপির হয়েই কাজ করেছেন এবং তারই ফলে তারই পরিণাম হচ্ছে যে ফলটার কথা তুমি বললে, আমার তাই মনে হয়।
সামনেই 4 কেন্দ্রে উপনির্বাচন চলবে এবং বিজেপি এবং তৃণমূল বাম কংগ্রেস সবাই এই উপনির্বাচনে যোগ দিচ্ছে বা তারা লড়বে। সেখানে দাঁড়িয়ে আমরা যা দেখতে পেয়েছি যে তৃণমূলের অস্বাভাবিক ভালো ফল এবং বিজেপির যে ফল হয়েছে সেটা আমরা দেখতে পেয়েছি। তাহলে এই উপনির্বাচনে কি তার কোনো মানে ওলটপালট হবে? বিজেপি কি ভালো ফল করতে পারবে বা কে কিরকম ফল করবে বলে আপনার মনে হয়? উপনির্বাচনে কে কিরকম ফল করতে পারবে তা আজকে বসে বলা সম্ভব নয়। এর মধ্যে অনেক জল গড়াবে। কিন্তু এটা আমি বলবো যে এই নির্বাচনে বিজেপির তরফে যে খামতিগুলো ছিল, যেগুলো ইচ্ছাকৃত নয় বলেই আমি মনে করি, 2021 সালে সেগুলো ইচ্ছাকৃত ছিল। এবার যে সেগুলো ইচ্ছাকৃত নয় বলেই আমি মনে করি, সেগুলো যদি বিজেপি সামলে উঠতে পারে তাহলে ফল অনেকটাই অন্যরকম হবে। স্যার, তাহলে কিন্তু এই অল্প সময়ের মধ্যে কি বিজেপি যেটুকু সমস্যা রয়েছে সেগুলোকে সামলে উঠতে পারবে উপনির্বাচনে ভালো ফল করার জন্য? যে শিক্ষাটা বিজেপি এইবার এই নির্বাচন থেকে পেল, তার পরিপ্রেক্ষিতে না পারার কোনো কারণ নেই। তবে একটা জিনিস মনে রাখতে হবে যে উপনির্বাচনে সবসময় খানিকটা এর দিকে ঝোঁক থাকে, সরকারি দলের দিকে বা যারা জিতেছে এর আগে তাদের দিকে ঝোঁক থাকে। সেই ঝোঁকটাকে অতিক্রম করতে হবে, করে দেখা যাক তারপরে কি হয়। আমরা একটু বিজেপির আভ্যন্তরীণ বিষয়ে প্রশ্ন এবার একটু আপনার কাছে করব। সেটা হচ্ছে যে ভোটে যখন বিপর্যয়টা হলো তারপর থেকেই দেখা যাচ্ছে যে বিজেপির অন্দরে একটা প্রবল মানে উত্তেজনা তৈরি হয়েছে, এ ওকে দুষছে সে তাকে দুষছে এরকম ব্যাপার, এবং সব জায়গাতেই দেখা যাচ্ছে নিশানা করা হচ্ছে শুভেন্দু অধিকারীকে। এবং এর ফলে দেখা যাচ্ছে শুভেন্দু অধিকারী একটু অভিমানের সুরেই বলছেন যে যখন ভালো কিছু হয় তখন তার ক্রেডিট নেন নিজেরা, এবং যখন কিছু খারাপ হয় তখন তার জন্য দোষারোপ করেন আমার দিকে। এবং একই সঙ্গে তিনি এটাও বলছেন যে আমি কখনোই দলের অভ্যন্তরের বিষয় বাইরে বলি না, এবং মনে করা হচ্ছে যে তার নিশানাতে রয়েছেন সুকান্ত মজুমদার এবং দিলীপ ঘোষ। কি বলবেন? দলে বিপর্যয় হতেই পারে, নির্বাচনে বিপর্যয় হয়, জয়ও হয়, সবই হয়। বিপর্যয়ের পরে যেটা করা উচিত সেটা হলো দলের ভিতরে বিশ্লেষণ। এই জিনিসটা একটা বিজেপির বহুকাল ধরে খামতি আছে, তারা বিশ্লেষণ না করে এরকমভাবে প্রকাশ্যে ঝগড়াঝাটি করে, কংগ্রেসও এটা করে। এই বিষয়ে আদর্শ আচরণ হচ্ছে সিপিএমের, আমি বলবো, যদিও সিপিএমের আমি ঘোর বিরোধী, কিন্তু সিপিএমের গঠনতন্ত্র অনুযায়ী আমি বলবো তাদের আদর্শ উচ্চারণ, তাদের আদর্শ আচরণ, তারা আদৌ দলের বাইরে মুখ খোলে না, দলের ভেতরে জিনিসটাকে যথাসম্ভব বিশ্লেষণ করে। বিজেপিরও তাই করা উচিত, দলের ভিতরে বিশ্লেষণ করা উচিত। শুভেন্দু অধিকারীর এ ব্যাপারে কতটা দায়িত্ব আছে সেটা তো এই বিশ্লেষণের ফলেই বেরোবে। সেটা এইরকমভাবে প্রকাশ্যে একজন আরেকজনের বিরুদ্ধে দোষারোপ করলে বেরোবে না। আমি ব্যক্তিগতভাবে আমার যা উপলব্ধি আছে সেটা আমি বলতে পারি, এই নির্বাচনে একটা জিনিস দেখা গেছে যে মাস লিডার যাকে বলে, এই মাস লিডার হিসেবে একজনই সামনে এগিয়ে এসছেন, সেটা হচ্ছে শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারী ছাড়া অন্য কেউ মাস লিডার হিসেবে এগিয়ে আসতে পারেননি। এবং সুকান্ত মজুমদার যদিও রাজ্য সভাপতি, কিন্তু যেহেতু উনি নিজেই নির্বাচনে লড়ছিলেন, সেই জন্য সুকান্ত মজুমদার নিজের নির্বাচন নিয়ে ব্যস্ত থাকায় পুরো নির্বাচনটায় মন দিতে সময় দিতে পারেননি। পুরো নির্বাচন প্রক্রিয়াটার সম্বন্ধে আমার কিছু বক্তব্য আছে, সেই বক্তব্যগুলো আমি যথাযথ জায়গায় জানিয়েছি এবং জানাবো, আরও জানাবো। এই যে নির্বাচনী প্রক্রিয়াটা হয়েছে, এটাতে যে খামতি আছে, যে জিনিসগুলো দোষ বিজেপি করেছে, সেগুলো আমি 2021 সালের পরে আমি প্রকাশ্যে জানিয়েছিলাম। কারণ সে সময় আমার যেটা উপলব্ধি ছিল সেটা হচ্ছে যে বিজেপি এগুলো ভুল করে করেনি, এগুলো বিজেপির দোষ হয়েছে। যারা নাকি যাদের ওপর নাকি নির্বাচন পরিচালনার দায়িত্ব আছে, এটা তাদেরই দোষ। তারা নিজের স্বার্থ দেখেছে, তারা দলের স্বার্থ দেখেনি। সেই জন্য আমি এটা প্রকাশ্যে বলছিলাম। কিন্তু এবার ব্যাপারটা তা নয়। এবার নানা রকম কারণ আছে, আলস্য আছে, কাজের প্রতি যথাযথ মনোযোগ না দেওয়া আছে, এসব আছে, এবং কিছু কিছু দুর্নীতির ব্যাপারও আছে। কিন্তু সেটা অত বলবার মতন নয় বলে আমি প্রকাশ্যে বলছি না।
কিন্তু শুভেন্দু অধিকারীর এই নির্বাচনে যা সাফল্য হয়েছে, সাফল্যের অনেকটাই শুভেন্দু অধিকারীর প্রাপ্য। কারণ মাস লিডার হিসেবে উনি যেরকমভাবে ঘুরে বেড়িয়েছেন, উনি তো নিজে কোনো কেন্দ্রে দাঁড়াননি, উনি যেরকমভাবে ঘুরে বেড়িয়েছেন, যেরকমভাবে দলের সেবা করেছেন, দলের বক্তব্যটা মানুষের কাছে বলবার চেষ্টা করেছেন, সেটা নিঃসন্দেহে প্রশংসার যোগ্য। আর বাকি যারা আছেন তারা কেউ নির্বাচনে নিজের কেন্দ্রটা দেখেছেন। কিন্তু একটা জিনিস আমি বলবো যে একটা প্ল্যান নিয়ে, একটা ন্যারেটিভ নিয়ে বিজেপি মানুষের সামনে রাখতে চেষ্টা করেনি। তৃণমূল যেমনি একটা সম্পূর্ণ মিথ্যা ন্যারেটিভ মানুষের কাছে প্রচার করেছে যে বিজেপি বাঙালি বিরোধী পার্টি, এইটার একটা কাউন্টার ন্যারেটিভ প্রচার করা উচিত ছিল। এই কাউন্টার ন্যারেটিভ বিজেপি প্রচার করেনি বা করতে পারেনি, বস্তুত তৈরিই করেনি কোনো কাউন্টার ন্যারেটিভ। এর ফলে বিজেপির প্রভূত ক্ষতি হয়েছে। এই জিনিসটা এখনও চলছে। এখনও আমি সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছি যে বহু লোক এই কথাটা বলে বেড়ায়, এবং এই কথাটা যদি মানুষের মনে গেড়ে বসে তাহলে খুব বিলক্ষণ বিপদ আছে। যাই হোক, এই জিনিসগুলো দলের ভেতরে বিশ্লেষণেই বেরোবে। কিন্তু শুভেন্দু অধিকারীর মাস লিডার হিসেবে কৃতিত্বের ব্যাপারে আমার বিন্দুমাত্র সন্দেহ নেই। তিনি অভিমান করেছেন, এগুলো বাজে কথা। কেউ অভিমান করে না। অভিমান বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা করে, প্রেমিক প্রেমিকারা করে। যারা পোড়খাওয়া রাজনীতির লোক তারা কখনো অভিমান করে না। স্যার, তাহলে আপনার বক্তব্য অনুযায়ী শুভেন্দু অধিকারীর দলে আসাতে দল উপকারী পেয়েছে? অবশ্যই পেয়েছি, অবশ্যই পেয়েছি। শুভেন্দু অধিকারী এবার যেরকম মানে পুরো রাজ্যটা চষে রাজ্যের বিজেপির জন্য প্রচার করেছিলেন, সেরকম আর কে করেছে? কিন্তু তাহলে দেখা যাচ্ছে যে ৭৫ দিনে ১৪৮ খানা সভা করেছেন শুভেন্দু অধিকারী, কিন্তু তারপরেও তাকেই কেন আক্রমণের মুখে পড়তে হচ্ছে? যারা করছে আক্রমণ তাদের জিজ্ঞেস করো, আমি কি করে জানবো? হয়তো তাদের দোষ আছে, তাদের দোষ ঢাকবার জন্য তারা এই সমস্ত কথা বলছে। স্যার, ২০২৬ সালে বিজেপির মুখ্যমন্ত্রীর মুখ হিসেবে কি তাহলে আমরা শুভেন্দু অধিকারীকে দেখতে পাবো? ২০২৬ সাল বহু বাকি, এখনো এইসব কথা সম্বন্ধে কিছু কথা বলার সময় আসেনি। না, আপনি যেভাবে বলেন যে একজন মাস লিডার হিসেবে শুভেন্দু মাস লিডার তো বটেই, শুভেন্দু অধিকারী একজন মাস লিডার তো বটেই, কিন্তু ২০২৬ সালে তিনি বিজেপির মুখ্যমন্ত্রীর মুখ হবেন কিনা তা এই সময় বলা সম্ভব নয়। তো শুভেন্দু অধিকারী বলছেন যেটা, যে সংগঠনের কাজে তিনি তেমন আগ্রহী নন, এমনকি সংগঠনের কাজে তিনি হস্তক্ষেপও করেন না। এবার এই একই মন্তব্য যখন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর গলায় শোনা গেল, এরপর থেকে শুরু হয়েছে জল্পনা যে তাহলে শুভেন্দু অধিকারী দলের মধ্যে একটা আলাদা ভাগের, মানে আলাদা রকম নিজের জায়গা তৈরি করে নিচ্ছেন, নিজে একটা আলাদা রকম ভাবে আইসোলেট করে নিচ্ছেন নিজেকে। এটা কি সত্যি? এটা সম্পূর্ণ বোকার মতন কথা। যারা এই কথাগুলো বলছে তাদের সাধারণ রাজনীতি সম্বন্ধে কোনো ধারণা নেই। বিশেষ করে বিজেপির রাজনীতি সম্বন্ধে তো কোনো ধারণাই নেই। বিজেপিতে সবসময় মাস লিডার এবং অর্গানাইজেশনাল লিডার, অর্থাৎ জননেতা এবং সাংগঠনিক নেতার মধ্যে প্রভেদ করা হয়। আমরা বিজেপির যখন খুব দৈন্যদশা হয়েছিল তখনও দেখেছি সেই দৈন্যদশা থেকে বিজেপিকে তুলে এনে একেবারে সরকার গঠনের জায়গায় নিয়ে আসতে অটল বিহারী বাজপেয়ী এবং লালকৃষ্ণ আডবাণী দুজন পাশাপাশি কাজ করেছিলেন। এর মধ্যে অটল বিহারী বাজপেয়ী ছিলেন জননেতা, লালকৃষ্ণ আডবাণী ছিলেন সাংগঠনিক নেতা। এই জিনিসটা, এই মডেলটা বজায় রাখা দরকার, এবং আগামী দিনে শুভেন্দু অধিকারী জননেতা হিসেবে থাকবেন এটাই আমরা আশা করি। সাংগঠনিক নেতা বিজেপিকে অন্য কারুকে তৈরি করতে হবে। এই জন্য বিজেপিতে একটা পদ থাকে যেটার নাম হচ্ছে সাধারণ সম্পাদক সংগঠন। এই সাধারণ সম্পাদক সংগঠন এবার ঠিক মতো কাজ করতে পেরেছেন কিনা, করেছেন কিনা, এই জিনিসটা বিজেপির খুব ভালোভাবে বিশ্লেষণ করা উচিত। কিন্তু স্যার, দেখা গেছিল যে খোদ বিজেপির যিনি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, তিনি নিজেই বলছিলেন যে সমস্ত সিদ্ধান্ত তিনি নেন না। মানে যখন ভোটের যে ফল বেরোলো তারপরে তখন তাকে বলতে শোনা গেছিল যে তিনি সমস্ত সিদ্ধান্ত নেন না,
কিন্তু রাজ্য সভাপতি হিসেবে তাকে যে কোনো ঘটনারই দায় নিতে হবে। এবং এরপর থেকেই রাজনৈতিক বিশ্লেষক যারা তাদের একাংশ প্রশ্ন তুলছেন যে আকারে ইঙ্গিতে এই সকল রাজ্য নেতারা বিজেপির ফলাফল খারাপের পেছনে আঙুল তুলছেন শুভেন্দু অধিকারীর দিকেই, এবং বিরোধী দলনেতা সেই জন্যই কিন্তু অভিমান করে একটা কৌশলী বার্তা দিয়ে বোঝালেন যে তিনি সংগঠনের কাজে আগেও হস্তক্ষেপ করতেন না বা দলের কোনো আভ্যন্তরীণ বিষয়কে তিনি কখনো বাইরে আনেননি। শোনো, তোমাকে একটুখানি আগেই বললাম যে অভিমান বাচ্চা ছেলেমেয়েরা করে আর প্রেমিক প্রেমিকারা করে। অভিমান কখনো পোড় খাওয়া রাজনৈতিক নেতারা করে না। শুভেন্দু অধিকারীর মতো নেতা কখনো কারোর ওপরে অভিমান করবেন এরকম একটা আজগুবি মন্তব্য মানতে আমি রাজি নই। যারা এই সমস্ত মন্তব্য করেছেন তারা একটা দোষ খুঁজে বেড়াচ্ছেন বিজেপির মধ্যে এক নেতাকে আরেক নেতার বিরুদ্ধে লেলিয়ে দেওয়ার একটা প্রাণপণ চেষ্টা করছেন। এরকম বিজেপিতে হতে পারে, তার কারণ এটা তো এক নেতা নির্ভর দল নয়। এটা তো তৃণমূলের মতন এমন একটা দল নয় যে একটি পোস্ট আর সব ল্যাম্প পোস্ট, একটি মমতা ব্যানার্জি তাকে ঘিরে প্রচুর চোর বসে আছে এবং মমতা ব্যানার্জি সমস্ত চোরকে সমর্থন দিয়ে যাচ্ছেন, এরকম তো ব্যাপারটা নয়। এখানে সবাই নিজের নিজের কাজ করছে, তাদের মধ্যে কারুর কাজ ভালো হচ্ছে, কারুর কাজ খারাপ হচ্ছে। এই ব্যাপারটা সাংগঠনিক কর্তাদের দেখা দরকার। সাংগঠনিক কর্তাদের দেখার মধ্যে কিছু খামতি ছিল বলে মনে হয়, যে জিনিসটা এবার বিশ্লেষণে বেরোনো উচিত। এটা বিজেপির একটা দোষ যে বিজেপি খুব ভালোভাবে বিশ্লেষণ করে না। যখন এই সমস্ত এই ধরনের কোনো বিপর্যয় কি এমনকি যদি হয়, যদি সফলতাও হয় তাহলেও বিশ্লেষণ করা উচিত। কেন সফল হলাম, আগামী দিনে এই সাফল্য ধরে রাখতে কোন দিকে যেতে হবে, এই বিশ্লেষণটা কিন্তু বিজেপি করে না। এই বিশ্লেষণটা করা উচিত এবং করে যাওয়া উচিত। আর এই সমস্ত অভিমান এগুলো একেবারে বাজে কথা, একেবারে ফালতু কথা। এগুলো হচ্ছে গিয়ে ওই চায়ের দোকানে বসে গুলতানি মারার মতন কথা। স্যার, তাহলে পরবর্তী বিজেপির রাজ্য সভাপতি কে হলে ভালো হয় আপনার নজরে? কাকে মনে হয়? আমার নজরে যারা থাকবার তারা আছেন। আমি সেটা বিজেপির অভ্যন্তরে জানিয়েও দিয়েছি, কিন্তু সে বিষয়ে আমি প্রকাশ্যে কিচ্ছু বলবো না। স্যার, একটা শেষ প্রশ্ন করছি যে 2026 সালে যে আবার নির্বাচন আসছে, বিধানসভা নির্বাচন, তো আমরা বিজেপির যে ফলাফল এখানে দেখলাম সেখানে দাঁড়িয়ে কিন্তু পরপর সকলেই দোষারোপ করছেন যে বিজেপির কিছু সাংগঠনিক ত্রুটি রয়েছে যে কারণে বিজেপির ফল এভাবে খারাপ হয়ে গেল। 2026 সালে কি আমরা আশা করতে পারি যে বিজেপি এই সমস্ত ত্রুটিকে সারিয়ে আবার সেরা হয়ে উঠবে? তোমাকে তো আমি বললামই যে বিজেপির সাংগঠনিক ত্রুটি আছে, সেটাই একমাত্র কারণ নয়। এবার যে নির্বাচনী বিপর্যয় হলো পশ্চিমবঙ্গে, তার একমাত্র কারণ এই সাংগঠনিক সমস্যাটা নয়। কিন্তু সাংগঠনিক সমস্যাটাকে সামলাতে হবে, সেটাকে শুধরোতে হবে, সেটা খুব বিশ্লেষণ করে বার করতে হবে যেটাকে সমস্যাটা কি, কেন হয়েছে, তার জন্য দায়ীকে এবং দায়ী লোকেদের সরিয়ে দিয়ে দক্ষ লোকেদের সেখানে নিয়ে আসতে হবে। সেটা 2026 সালে তার ফল কি দাঁড়াবে। প্রথম কথা হচ্ছে বিজেপি কাজটা যথাযথভাবে করবে কি না সেটার উপর অনেক কিছু নির্ভর করে। আমি তো একটুখানি আগেই বললাম যে বিজেপির একটা দোষ হচ্ছে যে বিজেপি খুব সিস্টেম্যাটিক্যালি বিশ্লেষণ করে না, বিপর্যয়ের পরেও করে না, সাফল্যের পরেও করে না। এইটা করা উচিত, বিজেপির একটা বিশ্লেষণ করা উচিত। এই বিশ্লেষণ করে বিজেপিকে যে তথ্য যে সব সিদ্ধান্তে আসবার সেটা আসতে হবে এবং তার ভিত্তিতে পরবর্তী দিনের সিদ্ধান্ত নিতে হবে। 2026 সম্বন্ধে এখন কিচ্ছু বলা সম্ভব।